হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় নাটক অ্যাজ ইউ লাইক ইট। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে নতুন যে সেমিস্টার পদ্ধতি এসেছে তার 3টি নাটকের মধ্যে এটি একটি। এটা আগেও 11-এর যে ওল্ড সিলেবাস ছিল তাতেও ইনক্লুড ছিল, সেটা রেখেছে। অ্যাজ ইউ লাইক ইট, ওথেলো এবং ম্যাকবেথ। তো আজকে আমরা জানবো অ্যাজ ইউ লাইক ইট। নাটকটি পড়ার আগে আমাদের জানতে হবে যে উইলিয়াম শেক্সপিয়ারের যে অরিজিনাল নাটকটি লেখা, সেই নাটক কিন্তু আমাদের সিলেবাসে দেওয়া নেই, সেটা অনেক বেশি কঠিন হবে। তো আমাদের এখানে গল্পের আকারে নাটকটি পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা শেক্সপিয়ারের নাটকগুলি অন্তত পরিচিত থাকি সহজ ভাষায়। তো নাটকটি জানতে গেলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জানা দরকার। প্রথমত হচ্ছে লেখা কবে, রিটেন ইন 1599 to 1600, অর্থাৎ 1600 সালের এটি লেখা, মানে আজ থেকে প্রায় 425 বছর আগে এটা লেখা। ডিউরিং দ্য রেইন অফ কুইন এলিজাবেথ I, তখন শাসন ছিল ইংল্যান্ডের কুইন এলিজাবেথ, রানী এলিজাবেথ প্রথমের। ওয়েন থিয়েটার ওয়াজ আ পপুলার ফর্ম অফ এন্টারটেনমেন্ট, সেই সময় থিয়েটার একটা জনপ্রিয় এন্টারটেনমেন্ট বা বিনোদনের মাধ্যম ছিল। উইলিয়াম শেক্সপিয়ার তখন বয়স ছিল 35 বছর, সেই সময় তিনি নাটকটা লিখছেন। এরপর রয়েছে লিটারারি কনটেক্সট। লিটারারি কনটেক্সট বলতে কোন সাহিত্যের কর্মের মধ্যে এটা পড়ছে। পার্ট অফ দ্য পাস্টোরাল কমেডি জনর, এটা কমেডি কিন্তু, এবং এর জনর মানে হচ্ছে টাইপ, কী ধরনের কমেডি, পাস্টোরাল কমেডি কী সেটা একটু পরেই জানবো। ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল রোমান লিটারেচার অ্যান্ড রেনেসা হিউম্যানিজম, রোমান লিটারেচার যেটা ছিল সেখান থেকে উইলিয়াম শেক্সপিয়ার ইনফ্লুয়েসড হয়েছিলেন, তা থেকে তিনি নিজের একটা লেখা, অরিজিনাল লেখা লিখেছিলেন। পাস্টোরাল কমেডিটা কি? এনি সাচ পিস অফ রাইটিং, এমন কোনো লেখা বা প্লে হতে পারে, নাটক হতে পারে, পারফর্মড উইচ হ্যাজ হ্যাপি ম্যারেজেস ইন এ ফরেস্ট, যার মধ্যে কি দেখতে পাবো, জঙ্গলের মধ্যে একটা হ্যাপি ম্যারেজ সিন দেখতে পাবো, মানে বিবাহ সব শেষে সবার মেলবন্ধন, বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে জঙ্গলের মধ্যে। কোর্টস মানে রাজসভায়, শিপস, শেফার্ডস অর্থাৎ মেষ পালক, মেষ বা ভেড়ার দল, এই সমস্ত কিছু পাস্টোরাল কমেডির মধ্যে থাকে। উড কাম ইনটু দ্য পাস্টোরাল জনর অ্যান্ড ইফ ইট ইজ ইন্ডিউসিং লাফটার ইট ইজ এ পাস্টোরাল কমেডি, এবং এটা যদি একটা হাস্যরসে পরিণত হয়, অর্থাৎ নাটকটা থেকে হাসির সিন পাওয়া যায়, তাহলে সেটা হয়ে যাবে কমেডি, এবং এই ধরনের সিন দেখতে পেলে আমরা বলবো পাস্টোরাল কমেডি। থমাস লজেস নোভেল রোজালিন্ড 1590 উইচ শেক্সপিয়ার অ্যাডাপ্টেড অ্যান্ড ট্রান্সফর্মড, অর্থাৎ থমাস লজের একটা লেখা ছিল 1590 সালে রোজালিন্ড বলে, সেখান থেকে শেক্সপিয়ার অ্যাডাপ্ট করে, মডিফাই করে নিজের একটা লেখা তৈরি করেছেন, কিন্তু কপি করা বলা যাবে না, জাস্ট শেক্সপিয়ার টুক দ্য আইডিয়া অর কনসেপ্ট ফ্রম দেয়ার। গ্রিক অ্যান্ড রোমান মাইথোলজি, গ্রিক এবং রোমের পৌরাণিক গল্প, পার্টিকুলারলি দ্য স্টোরি অফ গ্যানিমেডের গল্প থেকেই তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন, তারপর অ্যাজ ইউ লাইক ইট নামে একটা নতুন নাটক লিখেছিলেন, যেটা আমরা আজকে পড়তে চলেছি। থিম কী থিম দেখতে পাবো আমরা? লাভ, ভালোবাসা, আইডেন্টিটি, একটা মানুষের পরিচয়, অ্যান্ড ট্রান্সফরমেশন, পরিবর্তন, অ্যাপিয়ারেন্স ভার্সাস রিয়ালিটি, অর্থাৎ মানুষের সামনে যা দেখছি তার আড়ালে তার সত্যিকারের রিয়ালিটিটা কী সেটা আছে এখানে। সোশ্যাল ক্লাস অ্যান্ড স্টেটাস, জেন্ডার রোলস অ্যান্ড সেক্সুয়ালিটি, ম্যাসকুলাইন ফেমিনাইন রোলস, এই সমস্ত জিনিসও এখানে রয়েছে। নেচার অ্যান্ড হিউম্যান কন্ডিশন, প্রকৃতি মানে খুব বেশি করে প্রাকৃতিক দৃশ্য এখানে রয়েছে, একটা জঙ্গলের সিন অনেক রয়েছে এখানে, এবং হিউম্যান কন্ডিশন, মানুষের অবস্থান, এই সমস্ত থিম আমরা এখানে দেখতে পাবো। পারফরমেন্স হিস্ট্রি, অর্থাৎ এই নাটকটা লেখার পর পারফর্ম হয়েছিল কোথায়, কোন স্টেজে। ফার্স্ট পারফর্মড বাই দ্য লর্ড চেম্বারলেন্স মেন, এটা একটা নাটক বা থিয়েটার দল। লেটার দ্য কিংস মেন, যার পরে নাম হয়েছিল কিংস মেন, অ্যাট দ্য গ্লোব থিয়েটার ইন লন্ডন, লন্ডনের গ্লোব থিয়েটারে এটা পারফর্ম করা হয়েছিল। এই গ্লোব থিয়েটার অত্যন্ত পপুলার, জনপ্রিয় একটা থিয়েটার, অনেক পুরনো, এবং চেম্বারলেন্স মেন বা কিংস মেন নামে যে নাট্য দল, তারা প্রথম এটা পারফর্ম করেছিল। তাহলে এত পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ড কিছু ইনফরমেশন জেনে নিলাম। এবার আমরা ঘটনাটি জানবো, তার সাথে সাথে মেইন যে ক্যারেক্টার্সগুলো রয়েছে তাদের সঙ্গে পরিচিত হব। সবচেয়ে প্রথমে জানতে হবে দুই ভাইয়ের কথা। একটা হচ্ছে ডিউক সিনিয়র, মানে যে কিনা রোজালিন্ডস ফাদার। ডিউক সিনিয়রের মেয়ে হচ্ছে রোজালিন্ড, ডটার অফ ডিউক সিনিয়র। তাহলে ডিউক সিনিয়রের কন্যা হচ্ছে রোজালিন্ড, এবং ডিউক জুনিয়র মানে ডিউক সিনিয়রের ছোট ভাই ডিউক জুনিয়র, তার নাম হচ্ছে ফ্রেডরিক, এর মেয়ের নাম হচ্ছে সিলিয়া, ডটার অফ ইউজারপার ডিউক ফ্রেডরিক। অর্থাৎ এই যে ডিউক ফ্রেডরিক, সে হচ্ছে ইউজারপার মানে হচ্ছে জবরদখলকারী, জোর করে যে দখল করে। তাহলে এখান থেকে আমরা এই 4টি চরিত্র মেন জেনে নিলাম, যে ডিউক সিনিয়র এবং ডিউক জুনিয়র দুই ভাই, এবং রোজালিন্ড হচ্ছে বড় ভাই বা ডিউক সিনিয়রের কন্যা, এবং সিলিয়া ছোট ভাই ডিউক ফ্রেডরিক বা জুনিয়র এর কন্যা। এবার ঘটনাটা কিভাবে কি ঘটছে আমরা দেখব। আগেকার দিনে ফ্রান্স, যে সময় ঘটনাটা লেখা হচ্ছে, তখন ফ্রান্স বিভিন্ন প্রদেশে ভাগ ছিল। যেমন আমাদের দেশটা অনেকগুলো রাজ্যে বিভক্ত, তার মধ্যে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো সেরকমভাবে ফ্রান্স অনেকগুলো প্রদেশে ভাগ ছিল, এবং সেই সমস্ত প্রদেশগুলোকে শাসন করতো যারা শাসক, তাদের নাম ছিল ডিউক। তাই জন্য এদেরকে বলা হচ্ছে ডিউক।
সিনিয়র অ্যান্ড জুনিয়র। তো সেই ডিউককে বলা হতো ডিউকডাম, যেমন রাজা শাসন করলে কিংডম, ডিউক শাসন করলে ডিউকডাম। এখানে নিয়ম অনুযায়ী যোগ্য বা প্রাপ্য ডিউক বা শাসক হবেন রোজালিন্ডের বাবা, যে কিনা বড়, এবং ছোট ভাই তার পরে আসবে। কিন্তু ছোট ভাই এখানে জবরদখল করে বড় ভাইকে ব্যানিস্ট করেছে, অর্থাৎ জঙ্গলে পাঠিয়ে দিয়েছে, রাজ্য বা সাম্রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক যেমনভাবে আমরা দেখেছিলাম বাহুবলী সিনেমাতে দুই ভাই, বাহুবলী আর ভল্লাল দেব, ঠিক যেরকমভাবে দেবসেনা এবং বাহুবলীকে তাদের সাম্রাজ্য থেকে চ্যুত করে দেওয়া হয়েছিল এবং তারা সাধারণ মানুষদের সাথে থেকে বাইরে গিয়ে অনেকটা সময় কাটিয়েছিল, তারপর ফিরে এসেছিল একটা সময় স্ট্রং হয়ে। ঠিক এরকম ঘটেছে ডিউক সিনিয়রের সাথে। ডিউক জুনিয়র বা ফ্রেডরিক, যে কিনা সিলিয়ার বাবা, সে সিনিয়র ডিউককে পাঠিয়ে দিয়েছিল জঙ্গলে। কোন জঙ্গলে? ফরেস্ট অফ আর্ডেন, এটা মনে রাখতে হবে, ফরেস্ট অফ আর্ডেন। তো ডিউক সিনিয়র অনেক তার বিশ্বস্ত যারা কম্পেনিয়ন সঙ্গী তাদেরকে নিয়ে জঙ্গলে চলে গিয়েছিল এবং সেখানে তারা বেশ কিছুটা সময় পর অ্যাডাপ্ট করে নিয়েছিল পরিবেশটা, বা তার সঙ্গে মানিয়ে নিয়েছিল, এবং সেটাই তাদের কাছে ভালো বাসস্থান হিসেবে তারা অ্যাকসেপ্ট করতে পেরেছিল। এবং ডিউক সিনিয়র জঙ্গলের বিভিন্ন এলিমেন্টস থেকে, যেমন প্রচণ্ড শীত থেকে, জঙ্গলের গাছগুলো থেকে এবং ঝর্ণার জল থেকে, প্রত্যেকটা এলিমেন্টস থেকে তিনি কিন্তু শিক্ষা গ্রহণ করছিলেন। তো তিনি এটা অবজার্ভ করেছিলেন সেখান থেকে যে আমরা নেচার থেকে অনেক কিছু শিখতে পারি। উই ক্যান লার্ন এ লট অফ থিংস ইফ উই অবজার্ভ নেচার ক্লোজলি। ঠিক যেমনভাবে এরোপ্লেন বা ফাইটার জেট একটা এই পাখিটাকে দেখে তৈরি করা হয়েছে, এর মতো স্ট্রাকচার করা হয়েছে। তো নেচার থেকে আমরা প্রত্যেকটা জিনিস এলিমেন্টস অবজার্ভ করলে শিখতে পারি। তো ডিউক সিনিয়র ওখান থেকে এই সমস্ত শিক্ষাগুলো গ্রহণ করছিলেন এবং বেশ অ্যাডাপ্ট করে নিয়েছিলেন পরিবেশটা। এদিকে রোজালিন আর সিলিয়া খুব ভালো ফ্রেন্ড। সিলিয়ার বাবা ডিউক জুনিয়র রোজালিন্ডের বাবা ডিউক সিনিয়রকে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু এদের দুজনের ফ্রেন্ডশিপ নষ্ট হয়নি। তো রোজালিন্ড যখন মন খারাপ করতো তখন সিলিয়া তাকে সমবেদনা জানাত এবং তাকে কোম্পানি দিত, তার সঙ্গ দিত। এই অবস্থায় দিন চলতে থাকে। এবার একদিন খবর আসলো এদের কাছে যে একটা মল্লযুদ্ধ হবে, ফাইট হবে। আগেকার দিনে এই সমস্ত ব্যাপারগুলো খুব এন্টারটেনমেন্ট ছিল, যে দুটো মানুষ যুদ্ধ করবে আনটিল ডেথ, মৃত্যু পর্যন্ত, এবং সেটা সবাই এনজয় করবে। প্রিন্স, ডিউক, প্রিন্সেস সবাই গ্যালারিতে বসে এনজয় করবে। বীর সিনেমা একটি সিন এমন দেখানো হয়েছিল, এবং প্রচুর সিনেমা আছে, গ্ল্যাডিয়েটর বলে একটা সিনেমা আছে, প্রচুর সিনেমা আছে, এই সিনগুলো দেখানো হয়েছিল। তো এরকম একটা ঘটনা ঘটবে এরা জানতে পারলো। তখন সিলিয়া ভাবলো যে এটা একটা এন্টারটেনমেন্টের ব্যাপার হবে, এবং রোজালিন্ডের যেহেতু তার বাবার জন্য মন খারাপ, তাকে নিয়ে দেখতে যাবে। তো দেখতে গিয়ে এবার ঘটনা ঘটলো অন্যরকম। তো সেখানে যুদ্ধ করবে কে? অরল্যান্ডো বলে একজন ছেলে, যুবক ছেলে। কার সাথে যুদ্ধ করবে? তারা দেখলো একটা খুব এক্সপিরিয়েন্সড, খুব শক্তিশালী একটা মানুষের সাথে একটা ইয়াং মানুষ ফাইটার যে যুদ্ধ করতে চলেছে। তো ওরা সবাই এই অরল্যান্ডোর প্রতি ভয় পেল, যে তো সিলিয়া এবং রোজালিন ভয় পেল যে অরল্যান্ডো এর কাছে হেরে যাবে এবং মারা যাবে। তো একে চেষ্টা করলো যে তুমি যুদ্ধ করো না, তুমি ফিরে যাও। কিন্তু অরল্যান্ডো তাদেরকে বললো যে আই এম ভেরি সরি, আই ক্যান নট ওবে ইউ, আমি তোমাদের কথাটা শুনতে পারছি না, এর জন্য আমি সরি, আমি যুদ্ধ করব ফর মাই অনার, আমি সম্মান রক্ষার জন্য। তো সবাইকে অবাক করে দিয়ে সেই অরল্যান্ডো, যে কিনা ইনএক্সপিরিয়েন্সড, সে যুদ্ধে জিতলো এবং ভীষণ স্কিলফুলি সে তাকে অপোনেন্টকে স্ট্রঙ্গার যে তাকে হারালো। এটা দেখে প্রত্যেকেই খুশি হলো এবং ডিউক ফ্রেডরিকও খুশি হলো। ডিউক ফ্রেডরিক তখন এর পরিচয় জানতে চাইলো খুশি হয়ে, তুমি কে? ডিউক ফ্রেডরিক যখন এর পরিচয় জানতে চাইলো, কি জানা গেল? সে হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয় এর ছেলে। স্যার রোল্যান্ড ডি বয়কে ফ্রেন্ড অফ ব্যানিশ ডিউক, অর্থাৎ সিনিয়র যে ডিউক রোজালিন্ডের বাবা, তার বন্ধু ছিল এই স্যার রোল্যান্ড ডি বয়। এবং স্যার রোল্যান্ড ডি বয়ের দুটো ছেলে, একটা হচ্ছে অরল্যান্ডো, একটা হচ্ছে অলিভার। অরল্যান্ডো ছোট ছেলে, অলিভার বড় ছেলে। এবং ডিউক ফ্রেডরিক যখন অরল্যান্ডোর পরিচয় জানতে পারলো যে সে হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়, অর্থাৎ ব্যানিশ ডিউক, যাকে সে ব্যানিশ করেছে, সেই ডিউকের বন্ধুর সন্তান স্যার রোল্যান্ড ডি বয়, তখন এ ভীষণ অখুশি হলো এবং সে ভাবলো বা মনে মনে চাইলো যে এ অন্য কারোর সন্তান হলে ভালো হতো। এরকম অবস্থায় রোজালিন এবং সিলিয়া অরল্যান্ডোকে ভীষণ প্রশংসা করতে লাগলো। সারাদিন তাদের আলোচনার বিষয় হচ্ছে অরল্যান্ডো কীভাবে যুবক ছেলেটি সবার মন জয় করলো। তো এই প্রশংসা যখন শুনলো ডিউক জুনিয়র, রোজালিন্ডের প্রতি ডিউক জুনিয়র ভীষণ রেগে গেল, ক্ষুব্ধ হলো। তখন ডিউক জুনিয়র ফ্রেডরিক সরাসরি তাদের চেম্বারে গেল রোজালিন্ড এবং সিলিয়ার। প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ডিউক ফ্রেডরিক রোজালিনকে আদেশ দিল তোমার বাবার কাছে চলে যেতে, অর্থাৎ তোমাকেও এই সাম্রাজ্য ছেড়ে চলে যেতে হবে সেই ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে। সিলিয়া তখন তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ডিউক ফ্রেডরিক সিলিয়ার কোনো অনুরোধ শুনল না। তখন তাকে চলে যেতেই হবে, রোজালিনকে জঙ্গলে চলে যেতে হবে। এটা দেখে রোজালিন্ড এবং সিলিয়া সিদ্ধান্ত নেয় তারা একসঙ্গে চলে যাবে। সিলিয়া খুবই সাপোর্ট করেছে রোজালিনকে, তার বাবার সাপোর্ট সে কোনোদিনও করেনি। তো সিলিয়া এবং রোজালিন তারা সিদ্ধান্ত নিল তারাও চলে যাবে জঙ্গলে, ফরেস্ট অফ আর্ডেনে। এবং তারা ভাবলো যে আমরা এই অবস্থায় যেতে গেলে আমাদেরকে আটকাবে, তাই তারা সিদ্ধান্ত নিল তারা ছদ্মবেশ ধারণ করবে, ডিসগাইজ। তো রোজালিন হয়ে গেল গ্যানিমেট,
এই ডিসগাইজ নেম এটা মনে রাখবে, এবং এটা হচ্ছে একটা মেল বা পুরুষ, এবং সিলিয়া হয়ে গেল অ্যালিনা। দুজনেই ছদ্মবেশ ধারণ করলো এবং পরিচয় নিল ব্রাদার এবং সিস্টার। ব্রাদার সিস্টার এই পরিচয়ে তারা চলে গেল। রোজালিন্ড সিলিয়ার থেকে একটু লম্বা ছিল, তাই সে ছেলে সেজেছিল গ্যানিমেড, এবং সিলিয়া সেজেছিল তার বোন অ্যালিনা। এটা হচ্ছে নতুন নাম তাদের দুজনের। এইভাবে তারা রওনা দিল কোথায়? ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে। এবং তারা জঙ্গলে অনেকটা পথ অতিক্রান্ত করে একটা সময় পৌঁছালো, গিয়ে খুবই ক্লান্ত হয়েছিল, এবং একটা স্টেজ পৌঁছালো যখন সিলিয়া আর হাঁটতেই পাচ্ছিল না, প্রচণ্ড ক্লান্ত। সেই অবস্থায় তারা সেখানে খাবার, আশ্রয় এসব খুঁজছিল। হঠাৎ করে তাদের সাথে একজন ব্যক্তির দেখা হয় জঙ্গলের মধ্যে। সেই ব্যক্তিটি আর কেউ ছিল না, একজন সার্ভেন্ট ছিল। সে একজন মানুষের আন্ডারে কাজ করছিল। সে হচ্ছে একজন শেফার্ড বা মেষপালক। রোজালিন্ড অ্যাজ গ্যানিমেড এবং সিলিয়া অ্যাজ এলিনা এরা তখন খাবার, আশ্রয় লোকটার কাছে জানার চেষ্টা করলো যে কোথায় আমরা পেতে পারি। সেই লোকটা তাদেরকে জানালো, আমি একজন শেফার্ড এর আন্ডারে কাজ করি, তার বাড়ির চাকর। তো শেফার্ড সে তার বাড়ি সহ শেফার্ড বিক্রি করতে চাইছে, সেখানে গেলে তোমরা পেতে পারো আশ্রয় এবং খাবার। তখন রোজালিন্ড যে কিনা গ্যানিমেড এখন, এবং সিলিয়া যে কিনা এলিনা, ভাই বোন, তারা তাদের কাছে থাকা সেই অনেক সম্পত্তি নিয়ে গিয়েছিল, তারা ধনসম্পদ, সোনাগহনা সেটা নিয়ে পালিয়েছিল। তো সেই সমস্ত দিয়ে সেই শেফার্ডের বাড়ি সহ ভেড়া বা মেষ সমস্ত কিনে নিয়ে সেখানে থাকতে লাগলো। এই অবস্থা তাদের দিন কাটছে। এরকম অবস্থায় তারা একদিন হঠাৎ রোজালিন দেখতে পেল যে একটা গাছের ছালে বিভিন্ন ছড়া লেখা আছে, তাকে প্রেম নিবেদন করে, এবং তার নাম লেখা আছে, কার্ভড করা আছে, মানে খোদাই করা আছে। এটা তারা ভাবলো যে এই জঙ্গলের মধ্যে এটা কে লিখতে পারে, আমার নাম লিখতে পারে কে? তখন তারা অরল্যান্ডোর কথা ভাবতে লাগলো, যে অরল্যান্ডো তাদের মন জয় করেছিল যুদ্ধে জিতে। এবং এইভাবে সিলিয়া এবং রোজালিন্ড, গ্যানিমেড এবং এলিনা এই ছদ্মবেশে বনের মধ্যে থাকতে লাগলো। তো এইভাবে দিন কাটতে কাটতে একদিন তাদের দেখা হয়ে যায় অরল্যান্ডোর সাথে। অরল্যান্ডো সেখানে কি করে গেল? অরল্যান্ডোর ঘটনা হচ্ছে, অলিভার তার বড় ভাই, সেই অলিভার তার বাবা স্যার রোল্যান্ড ডি বয় এখন যে মৃত, সেই বাবা মারা যাওয়ার আগে তার বড় ছেলে অলিভারকে বলে গিয়েছিল যে ছোট ভাইকে, যে কিনা অরল্যান্ডো, তাকে লেখাপড়া শেখাতে এবং ভালো করে মানুষ করতে। অলিভার কিন্তু বিট্রে করেছিল, তার বাবার কথাটা রাখেনি, তার ভাইকে সে সমস্ত কিছু থেকে বঞ্চিত করেছিল, লেখাপড়া শেখায়নি এবং মারার চেষ্টা করেছিল। তা সত্ত্বেও অরল্যান্ডো কিন্তু সুশিক্ষিত একজন সাহসী যোদ্ধাতে পরিণত হয়েছিল। তো এই সমস্ত দেখে অলিভার হিংসা করেছিল, এবং অলিভারই সেই যুদ্ধের আয়োজন করেছিল, যে যুদ্ধে রোজালিন্ড এবং সিলিয়া ভয় পেয়েছিল যে অরল্যান্ডো মারা যেতে পারে। তো এই যুদ্ধটার আয়োজন করেছিল অলিভার তার ভাইকে মারার জন্য। কিন্তু তাতে যখন অরল্যান্ডো জিতে গেল, বেঁচে গেল, তখন অলিভার আরও একটা প্ল্যানিং করলো যে তার ঘরের মধ্যে যখন সে ঘুমাবে অরল্যান্ডোকে পুড়িয়ে মারবে। এই পুড়িয়ে মারার ঘটনাটা শুনতে পায় অ্যাডাম বলে তাদের বাড়ির চাকর। সেই অ্যাডাম খুব ভালোবাসতো স্যার রোল্যান্ড ডি বয়কে। কিন্তু সে যখন এই অলিভারের প্ল্যানিংটা জানতে পারলো, যে অরল্যান্ডোকে পুড়িয়ে মারার প্ল্যানিং, তখন অরল্যান্ডোকে সে বলে দিল সমস্ত কথা, অলিভারের কথা। তখন অরল্যান্ডো সেই সমস্ত ব্যাপার জানতে পেরে ভীষণ দুঃখ প্রকাশ করলো। অ্যাডাম তাকে সাজেস্ট করলো অরল্যান্ডোকে যে ইউ হ্যাভ টু রান অ্যাওয়ে টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, সেই জঙ্গলে চলে যেতে হবে তোমাকে। তখন অ্যাডাম এটাও রিকোয়েস্ট করলো যে আমাকে তোমার সাথে নাও, স্যার রোল্যান্ড ডি বয়কে আমি খুব ভালোবাসতাম এবং তার সাথে তোমার অনেক মিল আছে, আমি তোমার সাথে থাকতে চাই, তোমাকে সেবা করতে চাই। এই সমস্ত দেখে অরল্যান্ডো, এই অ্যাডাম যে সার্ভেন্ট, তার প্রতি খুবই সন্তুষ্ট হলো। এই অবস্থায় অ্যাডাম মানে সেই সার্ভেন্ট এবং অরল্যান্ডো তারা সম্পত্তি, বিভিন্ন টাকা পয়সা, অনেক কিছু নিয়ে তারা রওনা হলো ফরেস্ট অফ আর্ডেনের জঙ্গলে। তাহলে বুঝতেই পারছো প্রত্যেকে এক এক করে সব জঙ্গলের মধ্যে আসছে। ফর এক্সাম্পল এখানে রয়েছে ফরেস্ট অফ আর্ডেন। প্রথমে আসলো ব্যানিস্ট ডিউক, রোজালিন্ডের বাবা, সিনিয়র যে ডিউক। তারপরে আসছে সিলিয়া এবং রোজালিন্ড ছদ্মবেশে, গ্যানিমেড ও অ্যালিনা ছদ্মবেশে, এবং তারপর আসছে অরল্যান্ডো এবং অ্যাডামস। তো প্রত্যেকে এভাবে জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় বাস করতে লাগলো। অরল্যান্ডো জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একদিন রোজালিন্ডের বাবা, যে কিনা ব্যানিশ ডিউক, এবং তার সঙ্গী সাথীদেরকে সেখানে থাকতে দেখেছিল। অরল্যান্ডো খাবারের জন্য তাদের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু ডিউক তাকে বলে তুমি কেন এটা করতে চাইলে? তখন অরল্যান্ডো তার ক্ষুধার কথা বলে যে খিদের জন্য আমার মাথা ঠিক নেই, আমি খিদে মেটানোর জন্য আমি মারতে প্রস্তুত। তখন ডিউক তাদেরকে ডাকে, এই অ্যাডাম এবং অরল্যান্ডোকে তাদের দলে নেয় এবং তাদেরকে খেতে দেয়, এবং জানতে পারে যে সে হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয় এর সন্তান, অর্থাৎ তার বন্ধুর ছেলে। তো ডিউকের সাথে তার পরিচয় হয়ে গেল। এবার যে ঘটনাটা ঘটছে, রোজালিন্ড এবং সিলিয়া ওখানে ছদ্মবেশে থাকতে থাকতে ওদের দেখা হয়ে গেল অরল্যান্ডোর সাথে। কিন্তু অরল্যান্ডো এদেরকে চিনতে পারেনি, ছদ্মবেশে ছিল। কিন্তু রোজালিন্ড চিনতে পেরেছিল অরল্যান্ডোকে, কারণ ওর একটা হার উপহার দিয়েছিল, অরল্যান্ডো সেটা পরেছিল এবং অরল্যান্ডোকে দেখেইছে, তাই এরা চিনতে পেরেছিল। কিন্তু এদের ছদ্মবেশ অবস্থায়
অরল্যান্ডো এই রোজালিন মানে গ্যানিমেড এবং সিলিয়া অর্থাৎ যে কিনা এখন এলিয়েনা ছদ্মবেশী জঙ্গলে রয়েছে তাদেরকে চিনতে পারেনি। তো রোজালিন কিন্তু সরাসরি তাকে পরিচয় দেয়নি যে আমি রোজালিন। সে যে পরিচয় রয়েছে একজন ছেলে গ্যানিমেড সেই অবস্থায় তার সামনে রয়েছে এবং তাকে টেস্ট করে বিভিন্ন রকমভাবে তার সাথে কথাবার্তা বলে জানতে চাইছে যে সে রোজালিনকে ভালোবাসে কিনা, এবং তাতে অরল্যান্ডো ভালোভাবেই প্রকাশ করেছিল রোজালিন্ডের ভালোবাসার কথা। এরকমভাবে প্রায় দিন সে তাদের বাড়িতে আসতো, মানে রোজালিন্ডের বাড়িতে আসতো, যে শেফার্ডের বাড়ি তারা কিনেছিল সেখানে আসতো। তো অরল্যান্ডো যখন একদিন রোজালিন মানে গ্যানিমেডদের কাছে যাচ্ছে তখন সে রাস্তায় দেখতে পেল একজন যুবক শুয়ে রয়েছে এবং তার গলায় একটা সাপ জড়িয়ে রয়েছে। তো অরল্যান্ডো তখন তার কাছে গেল, গিয়ে দেখলো সেই মানুষটা আর কেউ নয়, তার ভাই অলিভার, যে কিনা তাকে মারার চেষ্টা করেছিল, যুদ্ধে বা পুড়িয়ে মেরে ফেলা প্ল্যানিং করেছিল। তাই সে প্রথমে এক মুহূর্তে ভাবলো যে আমি চলে যাই একে বিপদে ফেলে রেখে, কিন্তু সে পারলো না। অরল্যান্ডো অনেক কাইন্ড হার্টেড ব্রেভ, তাই সে পারলো না। সে সাপটাকে তাড়ালো এবং এটাও দেখলো যে একটা সিংহী এই অলিভারকে মারার জন্য ওত পেতে আছে। অলিভার তখন ঘুমিয়ে রয়েছে এবং যেহেতু একটা ডেড অ্যানিমালকে এই সিংহ বা টাইগার অ্যাটাক করে না, তাই সে অপেক্ষা করছে কখন অলিভার জেগে উঠবে। তো এই অবস্থায় অরল্যান্ডো সিংহের সাথে যুদ্ধ করলো এবং নিজে আহত হয়ে তার ভাইকে বাঁচালো। এত কিছু পরে তার ভাই যখন জেগে উঠে দেখলো যে আমার ভাই যাকে আমি মারার চেষ্টা করেছি সেই অরল্যান্ডো আমাকে বাঁচালো, তখন সে তার ভুল বুঝতে পারলো, সমস্ত কিছু স্বীকার করলো এবং ক্ষমা চাইলো তার ভাইয়ের কাছে, অরল্যান্ডোর কাছে। এইভাবে দুই ভাইয়ের মধ্যে মিল হয়ে যায়। তো এখানে অরল্যান্ডো যেহেতু ভীষণ আহত হয়েছিল সিংহের জন্য, অরল্যান্ডো অলিভারকে বলল তুমি চলে যাও এই গ্যানিমেড এবং অ্যালিনা বলে এদের বাড়িতে। তো এখানে গিয়ে আমার আসার কথা ছিল, এখানে গিয়ে তুমি বলবে যে আমি ভীষণ আহত, আমি যেতে পারছি না, তো আমার মেসেজটা তুমি ওখানে পাঠিয়ে দেবে। যখন অলিভার এদের কাছে গেল তখন এলিনা অলিভারকে দেখে প্রেমে পড়ে গেল। আর রোজালিন তো আগে থেকে অরল্যান্ডো প্রেমে ছিলই। তো এলিনা আর অলিভার যখন প্রেম আবেদন বিনয় করছিল, এলিনা কিন্তু মেয়ে হিসেবেই ছিল, সিলিয়া এলিনা একই আছে, শুধু নামটা চেঞ্জ করেছে। তাই অলিভার এবং এলিনার মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। তো অলিভার যখন এই রোজালিনকে জানালো যে অরল্যান্ডো আমাকে বাঁচাতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, ভীষণ আহত, তখন রোজালিন মানে যে কিনা গ্যানিমেড সে অজ্ঞান হয়ে গেল। এটার পরে সে আবার নিজেকে সামলানোর জন্য যাতে না বুঝতে পারে সবাই, সেই গ্যানিমেড কী করলো যে রোজালিন যদি থাকতো তাহলে সে অরল্যান্ডোর এই খবরটা শুনে সে এরকমভাবে অজ্ঞান হতো। অ্যাকচুয়ালি সে ভালোবাসে তাই তার কথাটা শুনে অজ্ঞান হলো। এরপর অলিভার চলে আসে এবং তার ভাইকে জানায় যে আমি এলিনাকে বিয়ে করব, এমনভাবেই যেন কথা বলে এসছে প্রথম সাক্ষাতে। তাহলে এইভাবে এদের মধ্যে দেখা হয়ে যায়, মিল হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত গ্যানিমেড বা রোজালিন কিন্তু গ্যানিমেড হিসেবেই রয়েছে। এরপর অরল্যান্ডো, অলিভার সবাই ডিউকের কাছে যায়। যেহেতু অরল্যান্ডো ডিউকের কাছে গিয়ে খাবার পেয়েছিল, আগে থেকে জানা ছিল, তো সেখানে যায় এবং গ্যানিমেডও যায়, সেখানে অ্যালিনা যায়। কিন্তু রোজালিন তার গ্যানিমেড ছদ্মবেশটা এখনও পর্যন্ত ছাড়েনি। তো সে সেখানে গিয়ে ডিউকের সাথে কথা বলে যে অরল্যান্ডো আপনার মেয়েকে ভালোবাসে, রোজালিনকে আপনি কি দিতে চান, সেইটাতে রাজি আছেন, তাহলে আপনার মেয়েকে এখানে জাদু বলে আনা হবে। এটা রোজালিনই বলছে নিজেই, কিন্তু গ্যানিমেড এই ছেলের ছদ্মবেশেই বলছে। সে আসলে চাইছে তার বাবা কি চায় এটা জানতে। তো তার বাবা যখন বলল যে হ্যাঁ আমি সম্মতি দিচ্ছি এই অরল্যান্ডোর সাথেই আমার মেয়ের বিবাহের, তখন তারা বলল যে ঠিক আছে প্রত্যেকে থাকো এখানে, আমরা জাদু করে আপনার মেয়েকে নিয়ে আসছি বলে গ্যানিমেড এবং অ্যালিনা চলে যায় একটা ঘরের মধ্যে। তারপর সবাইকে অবাক করে দিয়ে সেখান থেকে তাদের ছদ্মবেশ ফেলে দিয়ে চলে আসে এবং কি হিসেবে আসছে তখন বেরিয়ে আসছে রোজালিন এবং সিলিয়া। তখন প্রত্যেকে দেখে সারপ্রাইজড হচ্ছে। রোজালিনকে পেয়ে তার বাবা ভীষণ খুশি এবং রোজালিনের সাথে বিয়ে হলো অরল্যান্ডোর, আর সিলিয়া বা অ্যালিনা এর সাথে বিয়ে হলো অলিভারের। এইভাবে জঙ্গলের মধ্যে বিবাহ সম্পন্ন হলো, যেটা পাস্টোরাল কমেডির একটা বৈশিষ্ট্য, তোমরা জানো লিটারারি কনটেক্সটে আমরা পড়েছিলাম পাস্টোরাল কমেডি। এবার ঘটনা কিন্তু এখানে শেষ হয়নি। জুনিয়র ডিউক ফ্রেডরিক সে ভীষণ ক্ষেপে গেল যখন দেখলো সিলিয়া তার কন্যাও চলে গিয়েছে সেই জঙ্গলের মধ্যে। তখন সেখানে তাদেরকে মারার জন্য সে দলবল নিয়ে আসে, কিন্তু আসার পথে একটা সন্ন্যাসী বা একটু সাধু বাবা টাইপের একজন ব্যক্তির সাথে দেখা হলো, যে তাকে বিভিন্ন উপদেশ দিল। তার ফলে এই ডিউক ফ্রেডরিক এর নিষ্ঠুর মানসিকতার পরিবর্তন হলো, সে চেঞ্জ হয়ে গেল। সে তখন আর সেই ক্রুয়েল, সেই লোভী মানুষটা রইল না। সে তখন ডিউক সিনিয়র এবং রোজালিন, সিলিয়া এবং অরল্যান্ডো, অলিভার প্রত্যেকের কাছে গেল এবং সেখানে প্রকাশ করলো যে আমি সন্ন্যাসী সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। এবং সেখানে গিয়ে সে ডিক্লেয়ার করলো আমি কোনো পাওয়ার চাই না, আমি তোমার ডিউকডাম তোমাকেই ফিরিয়ে দিচ্ছি এবং আমি ক্ষমতা বা সিংহাসনে থাকবো না, আমি এই সাধারণ পরিবেশে সাধারণ ব্যক্তি হিসেবে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এবং এদিকে অলিভার তার ভাই অরল্যান্ডোকেও তার সমস্ত ক্ষমতা দিয়ে দিল। তো এইভাবে একটা রেজলিউশন হলো, একটা হ্যাপি এন্ডিং হলো এবং এখানেই অ্যাজ ইউ লাইক ইট নাটকটা শেষ। তো এই হচ্ছে টোটাল ঘটনা। এবং শেষে একটা বিষয় তোমাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে অ্যাজ ইউ লাইক ইট এই নামটা কেন? আসলে অ্যাজ ইউ লাইক ইট
এই অ্যাজ ইউ লাইক ইট এই নামটার মধ্যে একটা ব্যাপার লুকিয়ে রয়েছে যে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, অর্থাৎ যে ব্যক্তি দেখছে তার চোখেই সৌন্দর্য লুকিয়ে রয়েছে। মানে কোনো জিনিস আমার কাছে সুন্দর হতে পারে যেটা অন্য মানুষের কাছে নাও হতে পারে, অর্থাৎ যে জিনিসটা সুন্দর কি খারাপ সেটা নির্ভর করছে যে ব্যক্তি দেখছে সে যেমনভাবে নেয়। তো এই নাটকটা তুমি যেভাবে নিতে পারো, অ্যাজ ইউ লাইক ইট, তুমি যেভাবে খুশি এই নাটকটা পছন্দ করতে পারো। তো এটাই হচ্ছে এই নাটকের নামটার তাৎপর্য, অ্যাজ ইউ লাইক ইট। তো আশা করছি এই ঘটনাটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি এই টেক্সটটির ডিটেলস নিয়ে লাইন বাই লাইন আলোচনা করব একটি ভিডিওতে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে এবং লাইন বাই লাইন অ্যানালাইসিস প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টে সেটা জানাবে, আমি এরপর সেই অ্যানালাইসিস নিয়ে আসবো। এছাড়াও এখানে এই পুরো নাটকের ঘটনাটি একদম ব্রিফলি দেওয়া রয়েছে, এটাও তোমরা পড়ে ফেলতে পারো। এই পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ইফ ইউ আর বেনিফিটেড থ্রু দিস ভিডিও, মাস্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড help me grow this channel. Thank you so much.